আজকে আমরা আরও কিছু প্রপার্টিজ এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের পড়ব। কি সেই প্রপার্টিটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপে কোনো একটা এলিমেন্ট যদি নিই, এখানে আমরা ছবিতে দুটো গ্রুপ G1 আর G2 এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট হিসেবে G1 ক্রস G2কে নিয়েছি এবং তার মধ্যে একটা এলিমেন্ট G1, G2 নিয়েছি। তা এই G1, G2 এর অর্ডার কত হবে এবং সেই অর্ডার G1 এবং G2 অর্ডারের সঙ্গে কিভাবে রিলেটেড হবে সেইটা আমরা আজকে পড়ব। দেখব যে যখন আমরা টু ডাইমেনশনাল পয়েন্টটা নিচ্ছি, G1 ক্রস G2 এলিমেন্ট নিচ্ছি, তখন তার অর্ডার G1 এর অর্ডার ইন ক্যাপিটাল G1 G1 গ্রুপে এবং G2 এলিমেন্ট স্মল G2 এলিমেন্টের অর্ডার ইন ক্যাপিটাল G2 যা হবে তাদের এলসিএম বা লসাগু হবে এই G1, G2 এলিমেন্টটির অর্ডার। তো সেটাই লেখা হয়েছে। অবশ্য এই থিওরেমেতে আমরা দুটোতে সীমাবদ্ধ থাকিনি, যে G1 আর G2 যে দুটো গ্রুপ নিয়েছি সেই দুটো গ্রুপে সীমাবদ্ধ নয়। বলেছি যে ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট গ্রুপসের ডাইরেক্ট প্রোডাক্ট, অর্থাৎ একটা নয়, দুটো নয়, এন সংখ্যক, একটা নিয়ে তো হয়ই না, এন সংখ্যক আমরা ফাইনাইট গ্রুপস নেব এবং তার এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট হিসেবে ডাইরেক্ট প্রোডাক্টে কোনো একটা এলিমেন্ট, এই যে ফার্স্ট ব্র্যাকেট G1, G2, Gn এর অর্ডার মডুলাস দিয়ে আমি অর্ডারকে বুঝিয়েছি। ও দিলেও হতো, কিন্তু বারবার যেমন এখানে ও দিয়ে লিখতে গেলে বেশি জায়গা লাগবে বলে মড দিয়ে বোঝানো হয়েছে, মড দিয়ে অর্ডারটাকে বোঝানো হয়েছে। তো তাহলে কী বলা হয়েছে, যে এই যে একটা এন ডাইমেনশনাল পয়েন্ট পেলাম আমরা G1, G2, Gn, যেটা কিনা ক্যাপিটাল G1 ক্রস ক্যাপিটাল G2 ক্রস ডট ডট ক্যাপিটাল Gn এর এলিমেন্ট, তার অর্ডার হবে এই কম্পোনেন্ট এলিমেন্টসগুলোর অর্ডারের এলসিএম। এটাই আমরা থিওরেমে পড়ব। তো প্রুফটায় আসি। আমরা যেমন ছবিতে এঁকেছি যে দুটো গ্রুপ নিয়ে G1 আর G2, তো সেটা সেই রকমই আমরা প্রথমে দুটো গ্রুপের ক্ষেত্রে এই থিওরেমটাকে প্রমাণ করব, তারপরে ইন্ডাকশান প্রপার্টি লাগিয়ে ওটা যে কোনো ফাইনাইট নাম্বার অফ গ্রুপের এক্সটার্নাল প্রোডাক্টস নিয়ে, অবশ্য প্রত্যেকটা গ্রুপ ফাইনাইট হতে হবে, প্রমাণটা করব। প্রমাণটা জাস্ট স্টেট করে দেবো। ঠিক আছে, তো কিভাবে আমরা একটা এলিমেন্ট G1, G2 ইন G1 ক্রস G2 নিয়েছি, এই যে ছবিতে যেটা আঁকা হয়েছে, যে পয়েন্টটা নেওয়া হয়েছে সেইটা। তা ধরি এর অর্ডার হলো T, এই যে টিটা ধরেছি এই এলিমেন্টের অর্ডার, আর G1 এবং G2-র অর্ডার, এই যে মডুলাস দেওয়া হয়েছে G1 এর অর্ডারটা বোঝানো হচ্ছে, মডুলাস G2 G2-র অর্ডার বোঝানো হচ্ছে। এই G1 আর G2-র অর্ডারের এলসিএমটাকে আমরা স্মল এস বলেছি। আমরা দেখাবো যে এই স্মল এস আর স্মল টি সেম, তাহলেই হয়ে যায়। তো কি করেছি, আমরা প্রথমে G1, G2-কে এসেথ পাওয়ারে রেজ করেছি। এসেথ পাওয়ারে রেজ করা এখানে মনে রাখতে হবে যে যদি অপারেশনটা প্লাস হয় তাহলে এটাকে এস টাইমস যোগ করা হবে, ঠিক সেরকম। এবার আমরা যদি এই এই G1, G2-কে G1, G2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, G1 দুবার হবে আর G2 দুবার হবে, এটা স্কোয়ার। তো তেমনি এস টাইম করলে এই এসটা এই পাওয়ারে এসে যাবে, এসটা এই পাওয়ারে এসে যাবে, যেটা আমরা ওই আগের দিন ডিফাইন করেছিলাম। তো সেইভাবে এইখানে G1 টু দ্য পাওয়ার এস, G2 টু দ্য পাওয়ার এস আমরা পেয়েছি। এবারে কি হয়েছে, G1 এর আর G2-র অর্ডারের এলসিএম হচ্ছে এস। তো এসটা তো G1 এর অর্ডারের একটা মাল্টিপল, এলসিএম কমন মাল্টিপল। তাহলে G1-কে এর অর্ডারে রেজ করলে আইডেন্টিটি পাওয়ার কথা, তার চেয়ে তার একটা মাল্টিপল পাওয়ারে রেজ করছি, তাহলে নিশ্চয়ই এটা আইডেন্টিটি পাবো, এই আইডেন্টিটি পেয়েছি।
তেমনি G2 কেও এসের পাওয়ারে রেজ করলে আইডেন্টিটি পাবো। এবারে মনে রাখতে হবে এই ই আমি উভয় ক্ষেত্রে সেম লিখেছি, কিন্তু এরা সেম নয়, সেম নাও হতে পারে, সেম নাও হতে পারে। প্রথম ইটা হলো এই জিয়ন, ক্যাপিটাল জিয়নের আইডেন্টিটি, আর সেকেন্ড ইটা হলো ক্যাপিটাল G2-র আইডেন্টিটি। যাই হোক, তো আমরা ওইটা ডিসক্রিমিনেট করলে আমাদের কি ট্রাবল নিতে হবে, সেই জন্য আর আমরা করিনি। E1 E2 লেখাই যেতে পারে এখানে। তাহলে কি হলো, আমরা দেখলাম যে G1 G2 এই এলিমেন্টটাকে এসেথ পাওয়ারে রেজ করলে আইডেন্টিটি পেয়ে গেলাম, কারণ এটা হচ্ছে দিস ইজ দ্য আইডেন্টিটি অফ G1 ক্রস G2 আমরা জানি। তাহলে এই এলিমেন্টকে এসেথ পাওয়ারে রেজ করে যদি আইডেন্টিটি পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এসটা টি এর একটা মাল্টিপল, এই যে সেটা লেখা হয়েছে টি এর একটা মাল্টিপল। কেন? টি হচ্ছে মিনিমাম পাওয়ার টু হুইচ ইট ইজ রেজড টু গেট দ্য আইডেন্টিটি। কারণ কি, অর্ডার অফ G1 G2 মানে কি বুঝি, একে মিনিমাম কত পাওয়ারে রেজ করলে আইডেন্টিটি পাওয়া যায়, সেটা হচ্ছে টি। কিন্তু আমরা এসের পাওয়ারে রেজ করেও আইডেন্টিটি পেয়েছি, তার মানে এসটা নিশ্চয়ই টি এর একটা মাল্টিপল মানে সে টি ইকুয়ালস টু এসও হয়ে যেতে পারে। সেই জন্য আমরা লিখছি যে টি ডিভাইডস এস। তাহলে টি ইজ লেসার ইকুয়াল টু এস সেখান থেকে বলতে পারি, কারণ ফ্যাক্টর তো নিশ্চয়ই এসের চেয়ে ছোটো বা সমান হবে। এটাই কোয়েশ্চেন নাম্বার 1 দিলাম। এবারে কি করছি, নেক্সট G1-কে টি পাওয়ারে আর G2-কে টি পাওয়ারে রেজ করেছি। এখানে একটা মনে রাখতে হবে, আমরা কিন্তু উদরপিণ্ডি ভূদরকারে করছি, একটু ক্রস করছি। কেন? দেখো, G1 আর G2-র অর্ডার ছিল টি, আমরা একে কিন্তু এস পাওয়ারে রেজ করলাম। আবার এই দুটো অর্ডারের এলসিএম এস, তাই এই দুটোকে ইন্ডিভিজুয়ালি আমরা টি পাওয়ারে রেজ করছি, অর্থাৎ ক্রস চেকিং করছি। G1 G2-র যে অর্ডার টি, সেই পাওয়ারে রেজ করলে তো আইডেন্টিটি পেয়ে যাবো, তাতে আবার কি মজা থাকবে। এই জন্য G1 G2-কে এসের পাওয়ারে রেজ করেছি। তেমনি G1 এবং G2-র ইন্ডিভিজুয়াল অর্ডার যখন নিচ্ছি, তাদের এলসিএম যেহেতু এস, তাহলে একেও এসের পাওয়ারে G1-কে এসের পাওয়ারে আর G2-কে এসের পাওয়ারে রেজ করলে কিন্তু আইডেন্টিটি পেয়ে যায়, কিন্তু আমরা সেটা করছি না। দেখি না অন্যটা করে কি হয়। G1-কে টি পাওয়ারে রেজ করেছি, G2-কে টি পাওয়ারে রেজ করেছি, এবং সেটা এইটা হবে। এটা তোমরা ডেফিনেশন থেকেই জানো। এবং দেখো, তাহলে আবার এটা G1 G2-র যেহেতু অর্ডার আমরা টি নিয়েছিলাম, তাহলে এটাও আইডেন্টিটি হয়ে গেল। এবার আমি বলো, এই একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সঙ্গে টু ডাইমেনশনাল পয়েন্ট আর একটা টু ডাইমেনশনাল পয়েন্টের সাথে যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে কি হবে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ইকুয়াল হবে। দিস ইকুয়ালস টু ই অ্যান্ড দিস ইকুয়ালস টু ই। আবারও বলছি, এই প্রথম ইটা হলো G1 গ্রুপের আর সেকেন্ড ইটা হলো G2 গ্রুপের। তো আমরা E1 E2 লিখতেই পারতাম, লিখিনি যে টু অ্যাভয়েড দ্য কমপ্লেক্সিটি। তাহলে দেখো, এখান থেকে বলতে পারি যে G1 টু দ্য পাওয়ার টিও হলো ই, আবার G2 টু দ্য পাওয়ার টিও হলো ই। এবার এখান থেকে এর মানে কি বোঝা যাচ্ছে, যে G1-কে আমি টি পাওয়ারে রেজ করে আইডেন্টিটি পেয়ে গেলাম, আবার G2-কেও টি পাওয়ারে রেজ করে আইডেন্টিটি পেয়ে গেলাম। তার মানে, আর আমরা জানি যে মিনিমাম যে পাওয়ারে রেজ করে আইডেন্টিটি পাওয়া যায় তাকে বলে অর্ডার অফ G1। তাহলে দেখো, অর্ডার অফ G1 হচ্ছে মিনিমাম, আর টি পাওয়ারে রেজ করেও আইডেন্টিটি পেলাম, তাহলে অর্ডার অফ G1 নিশ্চয়ই টিকে ডিভাইড করবে। সিমিলারলি এখান থেকে বলা যায় যে G2-কে মিনিমাম কোন পাওয়ারে রেজ করলে আইডেন্টিটি পাওয়া যায়, সেটা হচ্ছে অর্ডার অফ G2। এটা একটা সংখ্যা, কিন্তু এটা একটা ন্যাচারাল নাম্বার বা জিরো হতে পারে। আচ্ছা, তাহলে ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে জিরো হয়, এখানে জিরো হবে না। তো এই জিনিসটা হচ্ছে মিনিমাম পাওয়ার অ্যাট হুইচ টু হুইচ G2 ইজ রেজ টু গিভ আইডেন্টিটি, আর টি পাওয়ারে রেজ করে আইডেন্টিটি পেলাম, তাহলে এটা নিশ্চয়ই টিকে ডিভাইড করে। এবার দেখো, তাহলে এটা অর্ডার অফ G1 অ্যান্ড অর্ডার অফ G2 দুজনেই টিকে যদি ডিভাইড করে, তাহলে তাদের এলসিএমও টিকে ডিভাইড করবে। মানে কি, টিও হলো এর মাল্টিপল আর টি হলো এরও মাল্টিপল। তার মানে কি, এলসিএমটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল বা লিস্ট কমন মাল্টিপল টিকে ডিভাইড করবে। আর এটাই তো আমাদের এস। দেখো, এই যে এস ধরে রেখেছি, তাহলে এস ডিভাইডস টি। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এস ইজ এ সাবসেট অফ এস ইজ লেসার ইকুয়াল টু টি।
তাহলে দেখো ইকুয়েশন নম্বর 1-এ পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম যে টি ইজ লেসার ইকুয়াল টু এস, আর এখানে 2-এ পেলাম এস ইজ লেসার ইকুয়াল টু টি। তাহলে এখান থেকে বলা যায় যে এস অ্যান্ড টি আর ইকুয়াল। তো তাই লিখেছি ফ্রম 1 and 2 উই হ্যাভ টি ইকুয়ালস টু এস। এবারে কি হয়েছে, আমরা প্রথমেই কথা দিয়েছিলাম যে এইটা দুটো গ্রুপ G1 এবং G2-র ক্রস প্রোডাক্ট, আই মিন ডাইরেক্ট এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট নিয়েই আমরা ক্ষান্ত হব না, এন সংখ্যক গ্রুপ নিয়ে তার ডাইরেক্ট প্রোডাক্ট করব। তো সেই জন্য এখানে কি জাস্ট স্টেট করে দিয়েছি যে ফর জেনারেল কেস সাপোজ দ্য রেজাল্ট হোল্ডস ফর G1 থেকে শুরু করে Gn-1। এবারে যখন G1 G2 Gn নিচ্ছ, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, n-1 পর্যন্ত, আর এটা Gn। তাহলে এটাকে একটা গ্রুপ ভাবো আর এটাকে আরেকটা গ্রুপ ভাবো। তাহলে বলছি সো অ্যাপ্লাইং দ্য প্রিভিয়াস আর্গুমেন্ট দ্য রেজাল্ট হোল্ডস ফর টোটালটা। তাহলে বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান আমরা এটা বলতে পারি যে ফর প্রত্যেক G1 থেকে স্টার্ট করে Gn পর্যন্ত সবার এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট নিলে যা হবে তার জন্য সত্যি। তো মনে রাখতে হবে এইখানে কিন্তু আমরা এই যে ধরে নিচ্ছি না যে এটার জন্য ট্রু, এটা স্ট্রং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ তুমি nth সিঁড়ি বানানোর জন্য তার আগের সমস্ত সিঁড়ি তৈরি করেছো, এইরকম একটা আমরা অ্যাজাম্পশান ধরে নিয়েছি। তো এই হলো কমপ্লিট প্রুফ। এবারে আমরা একটা এক্সাম্পল, এর অ্যাপ্লিকেশন হিসেবে একটা এক্সাম্পল করব।